আচ্ছা। আমরা এখন আলোচনা করব আ এমন ২ টা বৈশিষ্ট্য নিয়ে যে ২ টা বৈশিষ্ট্য খুবই ইম্পোর্টেন্ট বিশেষ করে আ ২ টা পর্বের জন্যে। একটা পর্ব হচ্ছে আমাদের আ অ্যানিলিডা, আরেকটা পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। এই দুটো শ্রেণীবিন্যাসের ভিত্তি দেওয়া হয়েছে শুধুমাত্র এই অ্যানিলিডা এবং আর্থ্রোপোডাদের প্রতি লক্ষ্য রেখে। সেইটা হলো আমাদের ১ম যেটা পড়ার সেটা হচ্ছে খণ্ডায়ন বা এটাকে আমরা বলি মেটামারিজম। আচ্ছা। খণ্ডায়ন এটাকে আরেকটা নামে ডাকা হয়। এটা আমরা সেগমেন্টেশন ও বলি আরকি জাস্ট মানে ইংরেজিতে। কিন্তু আসলে এটা আরেকটা নাম হচ্ছে মানে যেটাকে আমরা মূলত ডাকবো সেটা হচ্ছে মেটামারিজম। আচ্ছা তো কোয়েশ্চেনটা এভাবে করে মেটামারিজম কি বা খণ্ডায়ন কি? আসলে খণ্ডায়নের সংজ্ঞা ওভাবে করে না বলে আমরা একটু বোঝার চেষ্টা করি। কেঁচো এবং হচ্ছে জোকের কথা যদি চিন্তা করি তাহলে বুঝতে পারবা কিনা আমি জানি না। তবে একটা প্রাণী আমরা কমবেশি সবাই বাসায় দেখেছি। সেটা হচ্ছে কিরকম? যে গায়ে টোকা দিলে একসাথে পেঁচায়া যায়। এই প্রাণীটা হচ্ছে এই খণ্ডায়নের মধ্যে পড়ে আরকি। মানে এর দেহে অসংখ্য হচ্ছে পায়ের মতো থাকে। এর দেহের পাশ থেকে হচ্ছে গিয়ে পায়ের মতো বের হয়। তো এই প্রাণীটার দেখা যায় যে যখনই একটু টোকা লাগে তখনই একসাথে পেঁচায় যায়। এই প্রাণীর দেহ একেবারে লম্বালম্বিভাবে কতগুলো খণ্ডে বিভক্ত। তো আমরা এই ধরনের প্রাণীকুলকে এই খণ্ডায়নের আওতায় ফেলতে পারি। তো এই খণ্ডায়ন যে সকল প্রাণীকুলে দেখা যায়, এরা নরমালি হচ্ছে অ্যানেলিডাদের পাওয়া যায় এবং হচ্ছে আর্থ্রোপোডাদের ক্ষেত্রে পাওয়া যায়। তাহলে আমরা যদি সংজ্ঞা বলি খণ্ডায়ন বা মেটামরিজম কি? তাহলে সংজ্ঞাটা দাঁড়াবে হবে যে কোনো প্রাণীর দেহ যদি অনুলম্ব অক্ষ বরাবর একই ধরনের খণ্ডকের পুনরাবৃত্তির সমন্বয়ে তৈরি হয় বা গঠিত হয়, তখন এই অবস্থাকে আমরা খণ্ডায়ন বা মেটামারিজম বলি। শেষ। আর কিছু এখান থেকে পড়ার দরকার নেই। জাস্ট এক্সাম্পল পড়ব। সেটা হচ্ছে কি আমাদের বললাম ২ টা পর্বের কথা। একটা হচ্ছে অ্যানিলিডার এর কথা বললাম। আরেকটা হচ্ছে আমাদের আ আর্থ্রোপোডা। এই ২ টা পর্ব এবং এই ২ টা পর্বের মধ্যে যে সকল প্রাণী পাওয়া যায়, মানে অ্যানিলিডাস এর মধ্যে পাওয়া যায় কেঁচো, জোক এগুলো। আর আর্থ্রোপোডাদের ক্ষেত্রে তো অনেক কিছুই পাওয়া যায়। মানে প্রাণী জগতের সবথেকে বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার মধ্যে আমরা চিংড়ি, তারপরে হচ্ছে যেকোনো ধরনের পতঙ্গ, মাকড়সা এগুলো পেয়ে থাকি। আচ্ছা, ঠিক আছে। তা আমরা এখন প্রাণী জগতের যে বিষয়টা আমরা পড়তেছিলাম, তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই খণ্ডায়নের মতোই পাওয়া যায় হচ্ছে ট্যাগমাটাইজেশন। অর্থাৎ এই খণ্ডায়নই যদি দেখা যায় কোনো প্রাণীতে একসাথে হয়ে মানে একটা অঞ্চলের তৈরি করে। অর্থাৎ আগে যেরকম ছিল যে প্রাণীর দেহ কতগুলো অনুলম্ব মানে খন্ডে খন্ডে বিভক্ত। এখন সেই খণ্ডগুলো একত্রিত হয়ে একটা হচ্ছে অঞ্চল তৈরি করছে। তখন তাকে আমরা বলি ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। আচ্ছা, মানে কি বিষয়টা? যেমন ধরো একটা প্রাণীর দেহের মাথা এইটুকু, উদর এইটুকু, তারপর হচ্ছে বক্ষ বা বুক এইটুকু। তো এই মাথার যে খণ্ডকগুলো এগুলো একত্রিত হয়ে মস্তক নির্মাণ করেছে। অর্থাৎ নরমালি বোঝা যেত না যে হ্যাঁ, এটা হচ্ছে এই প্রাণীর মাথা, দেহ, লেজ। যেমন কেঁচোর কথা যদি চিন্তা করো, কেঁচোর কোনটা মাথা, কোনটা লেজ, এটা তুমি মনে করো সবগুলো দেখতে একই রকম মনে হয়। যদিও আমরা চিনতে পারি হ্যাঁ, যেটা একেবারে সামনে থেকে সেটা মাথা। কিন্তু খণ্ডগুলো একই রকম। কিন্তু এই প্রাণীতে অর্থাৎ যাদের এরকম ট্যাগমাটাইজেশন দেখা যায়, তাদের ক্ষেত্রে হয় কি কতগুলো খণ্ড একত্রিত হয়ে মাথা তৈরি করে, আবার কতগুলো খণ্ড একত্রিত হয়ে দেহ তৈরি করে, এভাবে কতগুলো খণ্ড একত্রিত হয়ে বুক তৈরি করে। তো এরকম দেখা যায় যে একটা অঞ্চল, যেমন মস্তিষ্ক একটা অঞ্চল, বক্ষ বা বুক একটা অঞ্চল, উদর বা পেট একটা অঞ্চল, এভাবে তৈরি হয়। তো এইটাকে বলা হয় আমাদের ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। তাহলে আমরা যদি সংজ্ঞা বলি ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন বলতে আমরা কি বুঝি, তাহলে দাঁড়াবে এরকম। এটা সংজ্ঞার ভেতরেই বলে দেয়া যেটা আর্থপোডা পর্বের। তো আমরা সংজ্ঞার ভেতরে বলতেছি সেটা হচ্ছে কি আর্থপোডা পর্বভুক্ত প্রাণীর দেহ বাহ্যিকভাবে খণ্ডিত মনে হলেও অধিকাংশ ক্ষেত্রে খণ্ডগুলো একত্রিত হয়ে অঞ্চল নির্মাণ করে। এই অঞ্চলগুলোকে বলা হয় ট্যাগমাটাইজেশন। ঠিক আছে? আচ্ছা গেল। তো এখন আমাদের এরকম আর্থ্রোপোডা পরে প্রাণীদের এক্সাম্পল যদি বলি তাহলে চিংড়ির এক্সাম্পল দিতে পারবা, যে কোনো পতঙ্গের এক্সাম্পল দিতে পারবা, মাকড়সার এক্সাম্পল দিতে পারবা, মাছের এক্সাম্পল দিতে পারবা, ঘাস ফড়িংই বলা যাবে। আচ্ছা গেল। এরপর আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা পড়বো সেটা হচ্ছে সিলোম। আচ্ছা, কোশ্চেন করা হয় সিলোম থেকে, ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে যদি এমসিকিউ দেয় সিলোম থেকে দিবে। আর হচ্ছে ভ্রূণ স্তর ওটা থেকে, হ্যাঁ ওটা থেকে দিতে পারে এবং প্রতিসম্পদা থেকে দিবে এমসিকিউ। তো আমাদের কোশ্চেন হচ্ছে সিলোম কি? তো সিলোম কি এটা খুব ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, তার আগে আমরা একটা ছোট ৩ লাইনের একটা কবিতা পড়ে নিই। আচ্ছা, সেটা কিরকম? ১ ২ ৩ সিলোমবিহীন,
4 হচ্ছে ভ্রান্ত সিলোমযুক্ত। আর 5 এর ক্ষেত্রে এরপরে যতগুলো আসবে মানে 5, 6, 7, 8, 9 এরা সবাই হচ্ছে সিলোমযুক্ত। আচ্ছা, কি বললাম সেটা বুঝতে পারতেছি না, তাই তো? এটা বললাম হচ্ছে পর্বগুলোর কথা। অর্থাৎ 1, 2, 3 সিলোমবিহীন, মানে 1, 2, 3 নম্বর পর্বে কোনো সিলোম থাকে না। অর্থাৎ তারা অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট মানে সিলোম নেই। আচ্ছা, 4 নম্বর যে পর্ব নেমাটোডা, সে হচ্ছে ভ্রান্ত সিলোমযুক্ত বা অপ্রকৃত সিলোমযুক্ত। এর অপর আরেকটা নাম হচ্ছে সুডোসিলোমেট, মানে সুডোসিলোম বা ভ্রান্ত সিলোম বা অপ্রকৃত সিলোম সব একই কথা। আর একটা কথা হচ্ছে কি, আমাদের প্রকৃত সিলোমযুক্ত বা ইউসিলোমেট তাহলে কারা? 4 এর পর থেকে অর্থাৎ 5 থেকে শুরু করে 9 পর্যন্ত পর্বের সবাই হচ্ছে প্রকৃত সিলোমযুক্ত। তো 5 থেকে কারা আছে? মলাস্কা, তারপরে এখান থেকে শুরু করে একবারে আমাদের কর্ডাটা পর্যন্ত সবাই হচ্ছে সিলোমযুক্ত। আচ্ছা, তাহলে আমরা বড় পড়াটা পড়ে ফেলেছি। এখন বলবো হচ্ছে সিলোম কি, সিলোমের প্রকারভেদ। আচ্ছা, তো সিলোম কি? সিলোমের বাংলা করলে দাঁড়ায় ফাঁকা গহ্বর। এখন এই গহ্বরটা কোথায় থাকে আগে বুঝে নাও, তারপরে সংজ্ঞা। গহ্বরটা থাকে হচ্ছে আমাদের দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী মানে হচ্ছে আমাদের যে মুখ থেকে একেবারে পাকস্থলী হয়ে পায়ু পর্যন্ত যে নালীটা গেল, এটা হচ্ছে পৌষ্টিক নালী। এই পৌষ্টিক নালী এবং দেহের যে প্রাচীর অর্থাৎ দেহের যে আবরণ, এর মাঝখানে যে ফাঁকা জায়গা সেটা হচ্ছে সিলোম। এখন চিন্তা করতে পারে এরকম যে আমাদের পেট কাটলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সিলোম। পাকস্থলী কিন্তু সিলোমের মধ্যে পড়বে না। পাকস্থলীর বাইরে যে ফাঁকা জায়গা আছে না, পাকস্থলী কি পেটের মধ্যে না? পাকস্থলীর বাইরেও তো একটা বড় জায়গা আছে, এটা হচ্ছে আমাদের সিলোম। অর্থাৎ দেহের যে প্রাচীর বা দেহের যে দেয়াল এবং হচ্ছে পৌষ্টিক নালী, এর মাঝে যে ফাঁকা জায়গা সেটা হচ্ছে সিলোম। আচ্ছা, আর বইয়ের ভাষায় যে একেবারে সুন্দর যদি সংজ্ঞা বলি তাহলে সেক্ষেত্রে কি আসবে? সিলোম এটাকে উৎপত্তি হয় কখন? ভ্রূণীয় পরিস্ফুটনের সময়। তো এই ভ্রূণীয় পরিস্ফুটনের সময় একটা ফাঁকা জায়গা থাকে দেহে। এই ফাঁকা জায়গাকে আমরা বলি ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল। আচ্ছা, সিল এই শব্দগুলো যেখানে পাবে সেখানে বুঝবো যে এটা একটা ফাঁকা স্থান। ঠিক আছে? তো ব্লাস্টোসিল একটা ফাঁকা জায়গা। এটা একটা তরলে পূর্ণ ফাঁকা জায়গা থাকে। এই ব্লাস্টো শব্দ মানে ছোট আর কি, অপত্য বা বাচ্চা, এটাই আমরা ব্লাস্টো শব্দ দ্বারা চিহ্নিত করি। তাহলে ব্লাস্টোসিল মানে বুঝতেই পারছো যে ভ্রূণের দেহের একটা ফাঁকা জায়গা। সেই ব্লাস্টোসিল ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি বা ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত এক ধরনের কোষ স্তর দ্বারা ঘেরাও করা থাকে। মানে একটা ফাঁকা জায়গা, এই ধরো একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা একটা এই ফাঁকা জায়গাটা একটা যদি কোষ দ্বারা যদি ঘেরাও করা থাকে, তখন এই ফাঁকা জায়গাটার নাম হয়ে যাবে আমাদের সিলোম। এটা একটা ফাঁকা জায়গা, কিন্তু এর চারপাশে যখন আমাদের কোষ দ্বারা পরিবেষ্টিত হবে, তখন এই ফাঁকা জায়গাটার নাম হবে সিলোম। সেই কোষটা কোথা থেকে আসবে? সেই কোষটা আসবে মেসোডার্ম থেকে। আচ্ছা, এখন আমরা একটু স্মরণ করাই দিই, আমাদের 3টা স্তরের কথা বলছিলাম। ভ্রূণীয় স্তর, বাইরের স্তরকে বলছিলাম একটো, একটো মানে বাইরে, একটোডার্ম। মাঝের স্তরকে বলেছিলাম মেসোডার্ম। আর সব থেকে ভেতরের স্তরকে বলেছিলাম এন্ডোডার্ম। তো কিন্তু যারা অনুন্নত তাদের ক্ষেত্রে তো এরকম 3টে স্তর থাকে না, তাদের ক্ষেত্রে থাকে 2টা। মাঝেরটা থাকে না। একটো বাইরের স্তর থাকে মানে একটোডার্ম থাকে, আর একেবারে ভেতরের স্তর বা অন্তঃস্থ স্তর থাকে, যেটাকে আমরা বলি এন্ডোডার্ম। মাঝের স্তর ওদের থাকে না। আর যাদের ত্রিস্তরী তাদেরই শুধুমাত্র সিলোম থাকবে, এটা খুব ভালো করে খেয়াল করো। যারা ত্রিস্তরী তাদেরই শুধুমাত্র সিলোম থাকবে, যারা দ্বিস্তরী তাদের কোনো সিলোম নেই। আচ্ছা, তো এখানে আমরা খুব ভালো করে বুঝতে পারি, আমরা বলে আসছিলাম যে পর্ব 2 দ্বিস্তরী, পর্ব 3 ত্রিস্তরী, 3-এর পর থেকে যতগুলো পর্ব সবাই হচ্ছে ত্রিস্তরী। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে ওই যে কথাটা 1, 2, 3 এদের দেহে কোনো সিলোম নেই, মানে সিলোমবিহীন। 1, 2, 3 সিলোমবিহীন। 4 নম্বর পর্ব সে হচ্ছে ভ্রান্ত সিলোমযুক্ত। 5 থেকে 9 সবাই হচ্ছে সিলোমযুক্ত বা প্রকৃত সিলোমযুক্ত। তো সিলোমের সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। আরেকবার বলি, সিলোম হচ্ছে কি আমাদের এমন কোনো দেহ গহ্বর যা মেসোডার্ম থেকে উদ্ভূত এবং পেরিটোনিয়াম দ্বারা আবৃত। এমন কোনো দেহ গহ্বর যা মেসোডার্ম থেকে উদ্ভূত এবং পেরিটোনিয়ামে আবৃত। পেরিটোনিয়াম হচ্ছে ওই মেসোডার্ম থেকে যে কোষগুলো সিলোম ব্লাস্টোসিলের চারিদিকে যে আবরণ তৈরি করে,
এটাকে আমরা বলতেছি হচ্ছে পেরিটোনিয়াম। তো পেরিটোনিয়ামে আবৃত যে ভ্রূণীয় গহ্বর সেটাকে আমরা বলতেছি সিলোম। তাহলে মেসোডার্ম থেকে উদ্ভূত পেরিটোনিয়ামে আবৃত যে ফাঁকা জায়গা সেটাকে আমরা বলছি সিলোম। হয়ে গেল, শেষ। আচ্ছা, এখন অ্যাসিলোমেট কি? যাদের ক্ষেত্রে সিলোম নাই তারা অ্যাসিলোমেট, সহজ সংজ্ঞা। আর যদি এই অ্যাসিলোমেট কাদেরকে বলা হয়? এদের দেখা যায় যে যে ফাঁকা জায়গাটা থাকে যেটাকে আমরা বলতেছি ব্লাস্টোসিল। একেবারে শুরুতে ছিল ব্লাস্টোসিল। এই ব্লাস্টোসিল ফাঁকা জায়গাটা পেরিটোনিয়ামে আবৃত হলে সিলোম হবে। কিন্তু হয়েছে কি, এই ব্লাস্টোসিল যে ফাঁকা জায়গাটাই থাকলো না। ব্লাস্টোসিলের ফাঁকা জায়গাটাতে কতগুলো কোষ এসে সেই ফাঁকা জায়গাটা দখল করে ফেলেছে। তখন তার দেহে তো আর কোনো গহ্বর থাকবে না। কাজে এরা হচ্ছে অ্যাসিলোমেট। আমাদের এই পিকচারটা দেখা যায় কিনা? আচ্ছা, ভালো করে বোঝা যায় না। আচ্ছা, আমরা একটু কাছ থেকে দেখাই। হ্যাঁ, এই যে পিকচারটা দেখো, এই যে এটা হলো অ্যাসিলোমেট। মানে এটাতে আমাদের যে ফাঁকা জায়গাটা এখানে থাকার কথা ছিল, এই ফাঁকা জায়গাগুলো পূর্ণ হয়ে গেছে এই যে লম্বা লম্বা কোষগুলো দ্বারা, যার জন্য আমরা এটাকে বলতেছি অ্যাসিলোমেট। দ্বিতীয় যে পিকচারটা, এই পিকচারটাতে খেয়াল করো, এইটা হলো বাইরের স্তর মানে একটোডার্ম, এইটা হলো আমাদের এন্ডোডার্ম। আর এই মাঝের যে ফাঁকা জায়গাটা এইটাকে আমরা বলতেছি মূলত সিলোম। এখন এটা এই পেরিটোনিয়াম আবৃত, এই চারদিকে একটা সূক্ষ্ম একটা আবরণ পাওয়া যায়, এই আবরণটা হচ্ছে আমাদের পেরিটোনিয়ামের আবরণ। এই পেরিটোনিয়ামের আবরণ যদি পুরোপুরিভাবে থাকতো তাহলে আমরা এটাকে বলতাম হচ্ছে প্রকৃত সিলোম যুক্ত। কিভাবে পুরোপুরি থাকতো? আমরা এই ঠিক নিচের পিকচারটা খেয়াল করি। নিচের পিকচারে দেখো এই পেরিটোনিয়াম আবরণটা এই পর্যন্ত চলে আসছে, এটাও এই পর্যন্ত চলে আসছে। কাজে এটা পুরোপুরি আবৃত হয়েছে। যদি এরকম পুরোপুরি থাকে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত সিলোম যুক্ত। কিন্তু এটাতে এইখানে নাই, এখানেও নাই, কাজে এটা হচ্ছে ভ্রান্ত বা অপ্রকৃত সিলোম যুক্ত। তার মানে কি, পেরিটোনিয়াম দ্বারা যদি পুরোপুরি আবৃত হয় তাহলে সেটা হবে প্রকৃত সিলোম যুক্ত, আর পেরিটোনিয়াম দ্বারা যদি পুরোপুরি আবৃত না হয় তবে সে হবে ভ্রান্ত সিলোম যুক্ত। আশা করি বুঝতে পেরেছো নাকি? আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম 1 2 3 সিলোমবিহীন, 4 হচ্ছে সুডো সিলোম যুক্ত, আর 5 থেকে 9 সবাই হচ্ছে প্রকৃত সিলোম যুক্ত। মনে থাকবে? মানে বাকি সব প্রকৃত সিলোম যুক্ত আর কি 4 এর পর থেকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই।